স্পেশাল লাইনের শুরুতেই আজ একটা কথা স্পষ্ট করে দিই, কোনো বিষয় আপনার বা আপনাদের মনে ভয় ধরানো আমাদের উদ্দেশ্য নয়, বরং প্রতিদিন যে নতুন নতুন বিপদের মুখোমুখি হতে হচ্ছে সেই বিষয়ে সতর্ক করাই এই অনুষ্ঠানের লক্ষ্য। সে আধার জালিয়াতি হোক বা জাল ওষুধ। আজ যেমন চা নিয়ে চর্চা করব, বলা হচ্ছে চা পান নাকি এখন অনেকটা বিষ পানের মতো হয়ে যাচ্ছে। চায়ের মধ্য দিয়ে পেটে ঢুকছে বিষ। আমি বলছি না সব চা নয়, খোলা বাজারে বিক্রি হওয়া অনেক চায়েই অতিরিক্ত কীটনাশকের নমুনা মিলেছে, যা আমাদের শরীরে বিপদ ডেকে আনতে পারে। এর জন্য সম্প্রতি বেশ কয়েকটি কীটনাশক ব্যবহারে নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়েছে টি বোর্ড। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কীটনাশক না দিলে কি গাছ বাঁচানো যাবে? কি বলছেন চা বাগান মালিকরা? পকেটে আমার নীল আকাশ আর রাস্তার গন্ধ নাকে মুখে গায়, লা 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 লা, এক কাপ চা রাস্তায়। কথায় বলে গরম চায়ের এক পেয়ালা ঘোচায় মনের সকল জ্বালা। এক কাপ চায়ের নেশায় চাতাল হতে পারে বাঙালি। অধিকাংশ বাঙালির জীবনে চা জড়িয়ে আছে অবিচ্ছেদ্য অঙ্গের মতোই। সেই চায়েই কিনা বিপদের গন্ধ। বাঙালির চায়ের কাপে নতুন করে তুফান। তবে এই তুফানে বিতর্কের থেকেও বেশি মিশে আছে ভয়। চায়ের সঙ্গে নাকি পেটে যাচ্ছে বিষ। কিভাবে? চায়ের পাতায় পোকা ধরে। বিশেষ করে গরম পড়লেই দেশের বিভিন্ন চা বাগানে হানা দেয় রেড স্লাগ, হেলোপেলটিস এবং লুপার নামের পোকারা। এক রাতেই হেক্টরের পর হেক্টর চা বাগান সাফ করে দিতে পারে এই রাক্ষসে পোকারা। অভিযোগ, এই পোকা মারতে অতিমাত্রায় কীটনাশক এবং রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে। প্রক্রিয়াকরণের আগে চা পাতা ভালো করে ধোয়াও হচ্ছে না। ফলে আমরা যে চা পাতা কিনে আনছি সেই পাতায় মিশে থাকছে কীটনাশক। সেই কীটনাশকের মাধ্যমেই শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। আমরা হয়তো চা পানের ক্ষেত্রে এই দিকটা মাথাতেই রাখি না, কিন্তু চায়ের ক্ষেত্রে এই রাসায়নিক এবং কীটনাশক থাকায় বহু ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ভারতীয় চায়ের দামও কমছে, যা ঘিরে উদ্বেগ দেশের শিল্প এবং বাণিজ্য মন্ত্রকে। এবং গোটা দেশ জুড়ে শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের নির্দেশেই ফ্যাসাই সহ টি বোর্ড এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন চা উৎপাদকের উৎপাদিত চায়ের পরীক্ষা করে, যার কিছু ক্ষেত্রে কিন্তু এই অস্বাস্থ্যকর রাসায়নিক এবং কীটনাশকের উপস্থিতি মিলেছে, যা মানুষের শরীরে প্রবেশ করলে তা অত্যন্ত ক্ষতিকর হতে পারে। রিপোর্ট সামনে আসার পরই চা চাষে ব্যবহার করা হয় এমন আরও 20টি কীটনাশক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে FSSAI। সেই অ্যাডভাইজারি দেশের সমস্ত চা বাগান মালিক অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে। এরপরেও নিষিদ্ধ তালিকায় থাকা কীটনাশক ব্যবহার হলে চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। বড় চা বাগান মালিকদের সংগঠনের অবশ্য বক্তব্য, তারা FSSAI এর মানদণ্ড মেনেই চলে। নিষিদ্ধ কীটনাশক ব্যবহার হচ্ছে না উল্লেখ করেই উৎপাদিত চা বাজারজাত হয়। কিন্তু খোলা বাজারে অবৈধ রাসায়নিক মেশানো চা কিভাবে আসছে তা দেখতে হবে নজরদারি সংস্থাকেই। প্রবলেমটা হচ্ছে যে আমাদের বড় চা বাগানগুলো, আপনি যদি নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে দেখুন 273টা গার্ডেন আছে নোটিফাইড, তারা সবাই মেনটেন করছে। পয়জনগুলো মেশাচ্ছে কারা, মানে রাসায়নিক হিসেবে? দেখুন, সেটা তো আমরা বলবো না। টি বোর্ডের নিজস্ব ক্লোজ ভিজিলেন্স আছে, তারা জায়গায় জায়গায় তারা ছাপা মারেন। এবং আমরা প্রত্যেককে বলি, বড় চা বাগান মালিকদের আপনি দেখবেন প্যাকেটজাত যারা বিক্রি করে, যাদের প্যাকেজিং আছে, তারা কিন্তু সমস্ত লিখে দেয়। এটাকে যদি বৃহত্তর স্বার্থে দেখতে হয়, আমার মনে হয় টি বোর্ডের আরও ইনফ্রাস্ট্রাকচারকে অ্যানালিসিস করা দরকার, ডিপ রুটে যেতে হবে। বড় চা বাগান মালিকদের ইঙ্গিতেই স্পষ্ট, ছোট চা বাগান এবং বটলিফে উৎপাদিত অনেক ক্ষেত্রে অবৈধ রাসায়নিকের ব্যবহারে গুণমান হারাচ্ছে। বটলিফ ফ্যাক্টরিগুলোর দাবি, তাদের উৎপাদিত চা বছরে অন্তত 3 বার টেস্টিংয়ের জন্য পাঠানো হয় টি বোর্ডে। তবে একই সঙ্গে বটলিফ ফ্যাক্টরিগুলো জানাচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র চা বাগানগুলোয় চা উৎপাদকেরা চা তৈরির ক্ষেত্রে কী রাসায়নিক ব্যবহার করেন তা
তার মনিটরিং করা বটলিক ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে সম্ভবপর নয়। সেক্ষেত্রে কড়া ভিজিলেন্স এবং পূর্ণাঙ্গ পরিকাঠামো দরকার টি বোর্ডের তরফে। কেননা পাতা সাপ্লায়াররা যা দেয় তারা কোন ইউজ করছে, মনিটরিংটা কে করবে? করবে টি বোর্ড। তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের ম্যান পাওয়ার তার উপর ডিপেন্ড করবে। যদি কেউ স্প্রে করে গার্ডেনে গিয়ে, সে স্প্রে তো বটলিপের পক্ষে সম্ভব নয় গিয়ে দেখা। এবার তারা পাতা নানা রকম ভ্যারাইটি, তাদের এক একটা কমান্ড এরিয়া বলা আছে যে পারিপার্শ্বিক যে বাগানগুলো আছে তারা সাপ্লাই দেবে, তারা সাপ্লাই দিচ্ছে। তারা কোন কেমিক্যাল ইউজ করছে সেটা মনিটরিং করবে টি বোর্ড। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, এই সম্পূর্ণ মনিটরিং পদ্ধতিটা টি বোর্ডের দেখার দায়িত্ব। বড় চা বাগান মালিকদের পরামর্শ, চায়ের প্যাকেট রাসায়নিক মুক্ত কিনা দেখে নিয়ে তবেই এই পছন্দের পানীয় কেনা উচিত। কিন্তু আমরা কজন আর সেই কাজটা করি, বা সেই সাধ্যই বা কজনের আছে? খোলা বাজার থেকে কিনে আনা চায়ে গলা ভিজিয়েই তৃপ্তি খুঁজি আমরা। অনেক ক্ষেত্রে রোগ দূর করতে গরম চাকেই টোটকা হিসেবে ব্যবহার করি। সেই চায়েও যদি বিপদ থাকে তাহলে উপায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চায়ের উৎস হলো চীন, কিন্তু চাকে বাণিজ্যের চেহারা দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাঙালি জীবনে সকাল বিকেলের চা অনেকটাই ব্রিটিশ সংস্কৃতির দান। বহু মানুষ আছেন চা ছাড়া সকালে বিছানা ছাড়তেই রাজি নন। বিশেষ করে এই শীতে সকাল বিকেল চা ছাড়া তো ভাবাই যায় না। সেই চায়েই কিনা বিষ গন্ধ। চিকিৎসকদের মতে চায়ের পাতায় থাকা কীটনাশক শরীরে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, শরীরে বাসা বাঁধতে পারে কিছু কঠিন রোগ। বারবার ফোটানো চায়েও বিপদ আছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। চায়ের উৎস চীন, কিন্তু চায়ের কাপে তুফান তোলেন বাঙালিরাই। হাতে চায়ের কাপ নিয়ে যে কোনো বিষয় পাড়ার দোকানে বা বৈঠকখানায় বিতর্কের ঝড় তোলাই বাঙালির দস্তুর। এবার সেই চাই কিনা চর্চায়। পরীক্ষায় দেখা গিয়েছে অত্যন্ত কড়া রাসায়নিক ও কীটনাশক মেশানো থাকে চায়ের পাতায়, যা নিয়মিত মানুষের শরীরে প্রবেশ করলে নানান রকম কঠিন অসুখ হতে পারে। কীটনাশক মেশানো চা পানের ফলে শরীরে সুদূর প্রসারী ক্ষতির আশঙ্কাও থাকে। ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি, লিভার, পাকস্থলী। দেখা দিতে পারে শ্বাসকষ্ট, স্নায়ুতন্ত্র প্রভাব পড়তে পারে। কীটনাশক ব্যবহার হয়তো করতে হবে, কিন্তু একবার দুবার কীটনাশক ব্যবহার হলে আমাদের শরীরে যে প্রচুর ক্ষতি হয়ে যাবে তেমনও কোনো ব্যাপার নয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রোজ যদি একটু একটু করে হলেও কীটনাশকের আমাদের এক্সপোজার চলতে থাকে, তাহলে কিন্তু সেই কীটনাশক আমাদের শরীরে বিভিন্ন রোগের থাবা বসাতে পারে। যেমন হয়তো বা নার্ভের প্যারালিসিস হতে পারে, নার্ভের কার্যক্ষমতা একটু কমতে পারে, কারো কারো হৃদরোগের সমস্যা হতে পারে। কীটনাশকগুলো যত শরীরে ঢোকে তার থেকে বিভিন্ন রকম হেলথ ইফেক্ট হতে পারে। আমাদের কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, আমাদের স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে। এমনকি বেশ কিছু রিসার্চ দেখিয়েছে যে এই সমস্ত কীটনাশক থেকে বা রাসায়নিক থেকে আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। কিন্তু চা বিলাসী বাঙালি এত রোগ বালাই নিয়ে ভাবতেই রাজি নয়। সকাল বিকেল দুবেলা একটু আয়েশ করে চা না খেলে চলে? না, অ্যাকচুয়ালি আমি তো দার্জিলিং থাকি, তো ওখানকার আমরা একদম গার্ডেন ফ্রেশ পাচ্ছি, তো ওটা নিয়ে আমরা আমি তো ভয় পাচ্ছি না, বা আমার ফ্যামিলি ভয় পাচ্ছে না। অনেক সময় বলা হচ্ছে যে এই যে চা আপনি ভালো বলছেন যে কুড়ি এবং পাতা এগুলো ভালো করে ধোয়া হচ্ছে না। না, ওটা তো ধোয়া হচ্ছেই না। আচ্ছা, ওটা তো ধোয়া হচ্ছে না, বাট ওটা তো আমরা চোখে দেখছি না, কিন্তু জানি যে ওটা গার্ডেন ফ্রেশ, তাই খাচ্ছি। এই জীবনে আর ভয় লাগে না, ভয় কেটে গেছে। চা তাও খাবেন? চাও খাবো। চা খেতে ভালোবাসেন? একদম। আমরা সাধারণ, আমরা তো অত জানি না, সাধারণ লোক। চা খাওয়া বন্ধ করিনি এখনো। এই যে কীটনাশক ব্যাপারটা, এই ব্যাপারটা, এগুলো জানি না, এগুলো প্রোপাগান্ডা কিনা, যা ওয়েদার ইট ইজ এ ফ্যাক্ট অর নট তাও জানি না। কিন্তু হ্যাঁ, টাচুড এখনো পর্যন্ত আমার কোনো ক্ষতি হয়নি চা খেয়ে। তবে আবার অনেকেরই মতে কীটনাশকের বিপদটা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। সচেতন হওয়ার সময় এসেছে। আতঙ্ক মানে আমরা ভীষণই আতঙ্কিত, সবসময় আতঙ্কিত, এবং আমার মনে হয় অ্যাজ কনজিউমার্স উই নিড টু বি চুজি, এবং আমাদের প্রত্যেকের প্রতিটা প্যাকেটের পিছনে যে নিউট্রিশন ইনফরমেশনগুলো থাকে ওগুলো পড়া উচিত। আগে আমরা খালি একটা ব্র্যান্ডের ওপর নির্ভর করে জিনিস কিনে ফেলতাম, চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, কিন্তু এখন আমাদের সেই অ্যাওয়ারনেসটা এসেছে যে শুধু ব্র্যান্ড না, তার পিছনে যা যা লেখা থাকে, যে ফাইন প্রিন্টসগুলো থাকে, সেগুলোও আমাদের পড়া উচিত। শুধু কীটনাশকের পার্শ্ব প্রতিক্রিয়াই নয়, চায়ের গুণাগুণ নিয়ে আরও কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি বলে চিকিৎসকদের মত। বারবার ফোটানো কড়া চা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
একই সঙ্গে চা দীর্ঘক্ষণ রেখে দিয়ে খাওয়া উচিত নয় বলে চিকিৎসকদের বক্তব্য। প্রথমত চায়ের যে ভালো গুণ, তার যে নিউট্রিটিভ ইফেক্টগুলো, পুষ্টিগত গুণ, সেগুলো নষ্ট হয়ে যায়, তার গন্ধটা নষ্ট হয়ে যায়। উল্টো দিক থেকে তার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, বিভিন্ন রকম ছত্রাক গ্রো করতে পারে, এবং এগুলো শরীরে প্রবেশ করলে নানা রকম স্টমাক আপসেট হয়। যেমন ধরুন পেটে ক্র্যাম্প হলো, কারোর বমি বমি ভাব পায়, কারোর পেট কুনায়, ডায়রিয়া হয়, এইরকম অনেক কিছু হতে পারে। টি ব্যাগের ব্যবহারের আজকাল খুব চল। চা ফুটিয়ে ছেঁকে খেতে ভালো লাগে না? তার চেয়ে চটজলদি টি ব্যাগই সুবিধাজনক, নির্ঝঞ্ঝাটে তাড়াতাড়ি হয়ে যায়। চিকিৎসকদের মতে এই টি ব্যাগের মধ্যে দিয়েও শরীরে ঢুকছে ক্ষতিকর উপাদান, যা গরম জলে গলে চায়ের সঙ্গে মিশে যায় আর সহজেই শরীরে প্রবেশ করে। ঘন ঘন চা পানেও পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত চা খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, অস্থিরতা উত্তেজনা বাড়িয়ে দেয়, ঘুমের সমস্যাও দেখা দেয়। চা যখন সদ্য এদেশে এসেছে তখন লোক ধরে ধরে বিনা পয়সায় চা দিত টি বোর্ড, সঙ্গে দুধ চিনির পয়সা। 150 বছর পরে চা এখন আমাদের হাড় মজ্জায় ঢুকে গিয়েছে। চা ছাড়া একটা দিন কেন 1 ঘন্টা কাটানোর কথাও আমরা ভাবতে পারি না। চা ছাড়া দিন চলবেই না, কিন্তু তার সঙ্গে বিষ যেন শরীরে না ঢোকে সে ব্যাপারেও সতর্ক থাকাটা জরুরি। শ্রাবন্তী সাহা এবং অঞ্জন রায়ের রিপোর্ট, TV9 বাংলা। শুধু কীটনাশকই নয়, চায়ের বাজারে ভেজালেরও শেষ নেই। দার্জিলিং চা ভেবে আপনি যেটা কিনে আনছেন বা যে চায়ে আপনি চুমুক দিচ্ছেন, সেটা কি সত্যিই দার্জিলিং চা? জানেন কি যে দার্জিলিং চায়ের মধ্যে ঢুকে পড়ছে অন্য রাজ্যের কম দামি চা? সূত্রের খবর, গত কয়েক বছরে প্রায় 4 কোটি কেজি নেপালের চা দার্জিলিংয়ের বাজারে ঢুকেছে। লম্বা লম্বা পাতা, দেখতেও খানিকটা এক, কিন্তু স্বাদে গন্ধে দার্জিলিং চায়ের ধারে কাছেও আসে না। অথচ না জেনে দার্জিলিং চা ভেবে সেই নেপালের চাই মনের সুখে পান করছি আমরা। প্রতিনিয়ত নেপাল থেকে এ রাজ্যে ঢুকছে নিম্নমানের চা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের মদতে দার্জিলিং চা বলে তা বিক্রি হচ্ছে খোলা বাজারে, যা কিনে ঠকতে হচ্ছে ক্রেতাদেরও। এ নিয়ে চা বাগান মালিকেরা বারবার অভিযোগ তুললেও সেভাবে নজরদারি না থাকায় এই কারবার চলছেই। এতে দার্জিলিংয়ের চায়ের ব্যবসা যেমন মার খাচ্ছে, তেমনই মুখ পুড়ছে দার্জিলিং ব্র্যান্ডের। নেপালের চাটাকে যদি আমাদেরকে বন্ধ করতে হয়, তাহলে ডোমেস্টিক আমাদের কনজামশন ইউনিট আমরা বারবার বাড়ানোর উপর যোগ দিচ্ছি, এবং সেই জায়গাটাকে ডোমেস্টিক মার্কেট যে প্রাইস সেইটা যদি আপলিফ্ট করতে হয়, তাহলে তার জন্য এই নেপালের চায়ের উপর একটা কন্ট্রোলিং দরকার। চা বিক্রেতাদের একাংশের বক্তব্য, ক্রেতারা অনেক সময় কম দামের মধ্যে ভালো দার্জিলিং চায়ের খোঁজ করেন, তার জন্যই দার্জিলিং চায়ের সঙ্গে নেপাল চা মিশিয়ে দেওয়া হয়। খরিদ্দারও আছে 400-500-600 টাকার মধ্যে দার্জিলিং চা পেতে চায়, কিন্তু দার্জিলিংয়ের চা বানাতে যে কস্টিংটা সেটা অনেক দাম আছে। তাই নেপালের চা অনেকেই ধরো 600 টাকায় দার্জিলিং চাচ্ছে, তাকে তো ওই নেপালের চা মিক্সিং করেই নিতে হচ্ছে। এবার দামি যেগুলো 1000 টাকা বা 1200 টাকা, ওগুলো পিওর দার্জিলিংটাই হয় সাধারণত। জেনে হোক বা না জেনে সেই চাই কিনে নিয়ে আসছি আমি আপনি। ক্রেতাদের বক্তব্য, নেপালের চা তাদের ব্র্যান্ডে বিক্রি হলে কোনো অসুবিধে নেই। আর আলাদা নেপাল করে করুক না, আমরা কিনবো তাহলে সেভাবেই কিনি। আমি কোনো বিদেশকে বাটকে দেবো আজকে গ্লোবালাইজেশনের জায়গায়, আমি যদি এটা প্রপার ওয়েতে আসে, আমি কি করে বলবো নেপালকে আটকে দেওয়া উচিত? ব্র্যান্ডটা ব্যবহার না, হ্যাঁ ব্র্যান্ডটা যেন ওরা না ব্যবহার করে, নেপাল লিখুক না, যারা খাবে নেপালি খাও। সূত্রের খবর, গত কয়েক বছরে প্রায় 40 মিলিয়ন কেজি নেপালের চা দার্জিলিংয়ের বাজারে ঢুকেছে। বোর্ডকে বলছি, সরকারি আধিকারিকদের বলছি, সেটার উপরে একটা সম্যক দৃষ্টিভঙ্গি রেখে বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে চা শিল্পকে বাঁচানোর জন্য সেখানে এগিয়ে এসে একটা ক্লোজ ভিজিলেন্স, সেটা কিন্তু নজরদারি করা দরকার। ইতিমধ্যে এ নিয়ে কেন্দ্রের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্যই দার্জিলিং চায়ের সুনাম নষ্ট হচ্ছে এবং এর বাজার দর পড়ছে। ক্রেতা এবং বিক্রেতারা দুপক্ষই বলছেন দার্জিলিং ব্র্যান্ডের নামে একদল অসাধু ব্যবসায়ী বিক্রি করছেন নেপালের এই চা, যার জেরে মুখ পুড়ছে দার্জিলিং ব্র্যান্ডের। ক্যামেরায় অনির্বাণের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।